এম রয় চ্যানেলের পক্ষ থেকে সকল চাকরি প্রার্থীদের সাফল্য কামনা জানিয়ে প্রতিদিনের মতো আজকেও তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে এসেছি। আজকে আমরা বিভিন্ন যুদ্ধ এবং সেই যুদ্ধগুলো কত তারিখে কত সালে হয়েছে এবং এই যে বিভিন্ন যুদ্ধগুলো হয়েছে সেই যুদ্ধগুলোর নেতৃত্ব কারা দিয়েছেন এবং কোন স্থানে হয়েছে এবং সেই যুদ্ধের ফলাফল কি হয়েছে, আজকে আমরা সেই যুদ্ধগুলো সম্পর্কে ডিটেলসে জানব। আজকের এই ক্লাসটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে। যারা এবছর রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ কিংবা যারা এবছর এবং আগামী দিনে বিভিন্ন চাকরির পরীক্ষা দেবে তাদের জন্য। সবার প্রথমে আমরা যে যুদ্ধটি সম্পর্কে জানব সেটি হচ্ছে কলিঙ্গ যুদ্ধ। কলিঙ্গ যুদ্ধ হয়েছিল 260 বিসিতে। ওকে, এবং এই যুদ্ধের প্রতিদ্বন্দ্বী কারা ছিলেন? প্রতিদ্বন্দ্বী ছিলেন অশোক এবং কলিঙ্গের রাজা, এবং এই যুদ্ধে অশোক জয়ী হয়। নেক্সট আমরা যে যুদ্ধটি সম্পর্কে জানব তা হচ্ছে তরাইনের যুদ্ধ। এই তরাইনের যুদ্ধটি দুটি ফেজে হয়। প্রথম যেটি হয়েছিল সেটি হচ্ছে 1191 এডি। ওকে, এবং এখানে প্রতিদ্বন্দ্বী ছিলেন পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরে, এবং এই যুদ্ধে জয়লাভ করেছিল পৃথ্বীরাজ চৌহান। দ্বিতীয় তরাইনের যুদ্ধটি সংগঠিত হয়েছিল 1192 এডিতে। ওকে, এবং এই যুদ্ধে প্রতিদ্বন্দ্বী ছিলেন পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরি। তরাইনে প্রথম যুদ্ধে জয়লাভ করেছিল পৃথ্বীরাজ চৌহান এবং তরাইনের দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করেছিল মোহাম্মদ ঘুরি। ওকে, এবারে আমরা যে যুদ্ধটি সম্পর্কে জানব তা হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ। পানিপথের প্রথম যুদ্ধ সালটা হচ্ছে 1526 এবং তারিখ হচ্ছে 21 এপ্রিল। ওকে, প্রতিদ্বন্দ্বী কে ছিলেন বা কারা ছিলেন এই পানিপথে প্রথম যুদ্ধে প্রতিদ্বন্দ্বী? বাবর এবং ইব্রাহিম লোদি। বাবর কিন্তু এই যুদ্ধে জয়লাভ করে। এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আসতে পারে, তা হচ্ছে প্রথম কামানের ব্যবহার হয় এই পানিপথের প্রথম যুদ্ধে। ওকে, পানিপথে প্রথম যুদ্ধের ফলাফল কি হয়েছিল? পানিপথে প্রথম যুদ্ধের ফলাফল হয়েছিল মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। ওকে, অর্থাৎ পানিপথে প্রথম যুদ্ধে বাবর জয়লাভের সঙ্গে সঙ্গে কি হয়েছিল? মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল। এম রয় চ্যানেল আজকে কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করছে, তা হলো বিভিন্ন যুদ্ধ এবং এই যুদ্ধগুলো সাল ও তারিখ এবং কাদের মধ্যে এই যুদ্ধগুলো হয়েছিল এবং কে জয়লাভ করেছিল, কে নেতৃত্ব দিয়েছিল, কোথায় হয়েছিল এবং এর ফলস্বরূপ কি রেজাল্ট আমরা পেয়েছি সেটা সম্পর্কে ডিটেলসে আজ আলোচনা হচ্ছে। এম রয় চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং অনেক বেশি বেশি করে লাইক ও শেয়ার করবে। এবারে আমরা যে যুদ্ধটা সম্পর্কে জানব তা হচ্ছে চৌসা এবং কৌনিস বা বিলগ্রামের যুদ্ধ। চৌসা যুদ্ধটি ঘটেছিল 1539 খ্রিস্টাব্দে এবং কৌনিস বা বিলগ্রামের যুদ্ধটি ঘটেছিল 1540। ওকে, তাহলে চৌসা হচ্ছে 1539 এবং কৌনিস বা বিলগ্রামের যুদ্ধ হচ্ছে 1540। প্রতিদ্বন্দ্বী কারা ছিলেন? প্রতিদ্বন্দ্বী ছিলেন হুমায়ুন এবং শেরশাহ। ওকে, নেক্সট যে যুদ্ধটা সম্পর্কে জানব তা হচ্ছে পানিপথের দ্বিতীয় যুদ্ধ। পানিপথের
দ্বিতীয় যুদ্ধটি হয়েছিল 1556 সালে। 1556, এটা 5ই নভেম্বর হয়েছিল। স্থান হচ্ছে পানিপথের স্থান কোথায়? পানিপথ। পানিপথটি কোন স্টেটে অবস্থিত? তা হচ্ছে হরিয়ানা। ওকে। প্রতিদ্বন্দ্বী কারা ছিলেন পানিপথের দ্বিতীয় যুদ্ধে? পানিপথের দ্বিতীয় যুদ্ধে প্রতিদ্বন্দ্বী ছিলেন হেমু এবং আকবর। হেমু এবং আকবর। পানিপথের তৃতীয় যুদ্ধ, পানিপথের তৃতীয় যুদ্ধ সালটা হচ্ছে 1761, 14ই জানুয়ারি। এই যুদ্ধটি হয়েছিল মারাঠা এবং আহমদ আবদালির সঙ্গে। ওকে। এখানে কি হয়েছিল? আহমদ আবদালির কাছে মারাঠাদের পরাজয় ঘটে। তো এই হলো পানিপথের তৃতীয় যুদ্ধের ফলাফল। তাহলে পানিপথের তৃতীয় যুদ্ধের ফলাফল হিসাবে আমরা কি পেলাম? পেলাম যে আহমদ আবদালির কাছে মারাঠাদের পরাজয় ঘটে এবং মারাঠা শক্তির অবসান ঘটে। ওকে। এরপরে রয়েছে হলদিঘাটের যুদ্ধ। হলদিঘাটের যুদ্ধ, এই যুদ্ধটি ঘটেছিল 1576 সালে। সালটা হচ্ছে 1576 এবং প্রতিদ্বন্দ্বী হলদিঘাটের যুদ্ধে প্রতিদ্বন্দ্বী হলেন রানা প্রতাপ মানসিংহের সঙ্গে আকবর। ওকে। অর্থাৎ এক পক্ষে ছিলেন রানা প্রতাপ মানসিংহ এবং বিপরীত পক্ষে ছিলেন আকবর। এবারে আমরা যে যুদ্ধটা সম্পর্কে জানব সেটা হচ্ছে পলাশির যুদ্ধ। পলাশির যুদ্ধ 1757 সালটা হচ্ছে 1757 এবং তারিখ হচ্ছে 23শে জুন। 23শে জুন। পলাশি কোথায় অবস্থিত? পলাশি হচ্ছে ভাগীরথী নদীর তীরে অবস্থিত। ওকে। এই পলাশি যুদ্ধের মাধ্যমে কি হয়েছিল? পলাশি যুদ্ধের মাধ্যমে ভারতে ইংরেজ শাসনের সূত্রপাত ঘটে। এবং কি হচ্ছে? এই ভারত বলতে কোন জায়গাগুলোতে ইংরেজ শাসনের সূত্রপাত ঘটেছিল? সেটা হচ্ছে বাংলা, বিহার এবং উড়িষ্যা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কিন্তু। এবং এই যুদ্ধে প্রতিদ্বন্দ্বী কারা ছিলেন? এই যুদ্ধে প্রতিদ্বন্দ্বী ছিলেন রবার্ট ক্লাইভ ইংরেজদের পক্ষ থেকে এবং বিপরীত পক্ষে ছিলেন বাংলার নবাব সিরাজউদ্দৌলা অর্থাৎ সিরাজউদ্দৌলা এবং ইংরেজদের সঙ্গে পলাশির যুদ্ধটি হয়েছিল 1757 সালের 23শে জুন। এরপরে আমরা জানব ইঙ্গো মারাঠা যুদ্ধ। ইঙ্গো মারাঠা যুদ্ধ, এই ইঙ্গো মারাঠা যুদ্ধটি 3টি ফেজে হয়েছিল বা 3টি পর্যায়ে ঘটেছিল। প্রথম পর্যায়ে অর্থাৎ প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ ঘটেছিল 1775 থেকে 82। সালটা হচ্ছে 1775 থেকে 82। যুদ্ধের অবসান ঘটেছিল সলবাইয়ের সন্ধি দ্বারা এবং এই সলবাইয়ের সন্ধিটি হয়েছিল 1782 সালে। দ্বিতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ ঘটেছিল 1803 সালে। 1803 থেকে 1806 সাল পর্যন্ত এই যুদ্ধটা চলেছিল এবং ইঙ্গো ও মারাঠা অর্থাৎ দ্বিতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধের অবসান ঘটেছিল বেসিনের সন্ধি দ্বারা। বেসিনের সন্ধি সংগঠিত হয় 1802 সালে। এবং তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধটি ঘটেছিল 1817 থেকে 1818 সালে। ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো কি রয়েছে এখানে? কোন পয়েন্টসগুলো আমরা মনে রাখবো বা কোন বিষয়গুলো আমাদের জানতে হবে তা হচ্ছে মারাঠা। এই মারাঠাদের সম্পর্কে আমাদের জানতে হবে। মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন বাজিরাও ওয়ান। ওকে। এম রয় চ্যানেলের ভিডিওগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং অনেক বেশি বেশি করে শেয়ার ও লাইক করবে। এখন কিন্তু এম রয় চ্যানেলের পক্ষ থেকে প্রতিদিন লাইভ ক্লাস হচ্ছে
অবশ্যই চেষ্টা করবে সেই লাইভ ক্লাসগুলো দেখার বা লাইভ ক্লাসগুলোতে জয়েন্ট হওয়ার। নেক্সট, ইঙ্গ মহীশূর যুদ্ধ। ইঙ্গ মহীশূর যুদ্ধ, এই ইঙ্গ মহীশূর যুদ্ধ 4টি ফেজে হয়েছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু যুদ্ধ এবং সেই যুদ্ধগুলো সাল, তারিখ, স্থান এবং ফলাফল সম্পর্কে আমরা ডিটেলসে আজকে আলোচনা করছি। চেষ্টা করবে এই নোটসটা খুব সুন্দর করে খাতায় টুকে নিতে। আশা রাখছি এই যুদ্ধগুলোর থেকেই আপনাদের আগামী বছর যে সমস্ত পরীক্ষাগুলো হতে চলেছে বা এবছর যে পরীক্ষাগুলো হতে চলেছে, বিভিন্ন যুদ্ধ, নেতৃত্ব, সাল এবং তারিখ থেকে যদি কোনো কোশ্চেন এসে থাকে তাহলে অবশ্যই এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তাই ভিডিওটি খুব সুন্দর করে দেখে নোটস করার সকলে চেষ্টা করবে। ইঙ্গ মহীশূর যুদ্ধ, এই ইঙ্গ মহীশূর যুদ্ধ 4টি ফেজে হয়। প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধটি ঘটেছিল 1766 সালে। এখানে প্রতিদ্বন্দ্বী ছিল হায়দার আলী এবং ব্রিটিশ। ওকে, এবং এই প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান ঘটে যে সন্ধির দ্বারা, সেটা হচ্ছে মাদ্রাজের সন্ধি। সালটা হচ্ছে 1769। ওকে, দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ, দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ 1780 থেকে 84। এখানে প্রতিদ্বন্দ্বী কারা ছিল? এখানে প্রতিদ্বন্দ্বী ছিল হায়দার আলী এবং ওয়ারেন হেস্টিংস, ব্রিটিশদের পক্ষ থেকে ছিলেন। ওকে, এবং দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান যে সন্ধির দ্বারা হয়েছিল সেটা হচ্ছে ম্যাঙ্গালোরের সন্ধি। সালটা হচ্ছে 1784। এক্ষেত্রে যে বিভিন্ন সন্ধিগুলো রয়েছে সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই সন্ধিগুলো কবে হয়েছে সেই সালটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ 1790 থেকে 92 এবং এই যুদ্ধের প্রতিদ্বন্দ্বী ছিলেন টিপু ও ইংরেজদের সঙ্গে এই যুদ্ধ ঘটেছিল। এখানে কিন্তু ইংরেজদের সঙ্গে যারা হাত মিলিয়েছিল তারা হলেন নিজাম ও মারাঠা। নিজাম ও মারাঠা অর্থাৎ এই ত্রিশক্তির সঙ্গে টিপুর কিন্তু যুদ্ধ হয়েছিল। তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ। এই যুদ্ধে ত্রিশক্তি অর্থাৎ টিপু একাই 3 শক্তির সঙ্গে লড়াই করেছিল। ব্রিটিশ, নিজাম ও মারাঠাদের সঙ্গে লড়াই করেছিল এবং টিপু পরাজিত হয়। এখানটায় যে সন্ধির দ্বারা এই যুদ্ধের অবসান ঘটে তা হচ্ছে শ্রীরঙ্গপ্রতমের সন্ধি। সালটা হচ্ছে 1792। চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ 1799। সালটা হচ্ছে 1799। প্রতিদ্বন্দ্বী কারা ছিলেন? প্রতিদ্বন্দ্বী ছিলেন ইংরেজ এবং টিপু সুলতান। ইংরেজ এবং টিপু সুলতান। এই চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে টিপু সুলতান মারা যায়। ওকে, তাহলে এখান থেকে একটি কোশ্চেন কিন্তু অনেক পরীক্ষায় এসেছে যে কোন যুদ্ধে টিপু সুলতান মারা যায়, তা হচ্ছে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ। সালটা হচ্ছে 1799। ওকে, নেক্সট, ইঙ্গ ও শিখ যুদ্ধ। ইঙ্গ ও শিখ যুদ্ধ অর্থাৎ ইংরেজ ও শিখদের মধ্যে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল, এই যুদ্ধটি 2টি ফেজে সংগঠিত হয়। প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ, সালটা হচ্ছে 1845 থেকে 47। প্রথম ইঙ্গ শিখ যুদ্ধের অবসান ঘটেছিল যে সন্ধির দ্বারা, সেই সন্ধিটি হচ্ছে লাহোরের সন্ধি। সালটা হচ্ছে 1846। ওকে, এক্ষেত্রে একটি পয়েন্টস তোমরা মনে রাখবে যে পাঞ্জাব রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে রঞ্জিত সিংহ। রঞ্জিত সিংহ পাঞ্জাব রাজ্যের প্রতিষ্ঠাতা। দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধ, সালটা হচ্ছে 1848 থেকে 49। ওকে, এখানে শিখদের হয়ে যুদ্ধ করেছিল রঞ্জিত সিং। রঞ্জিত সিং মনে থাকবে তো? শিখদের হয়ে যুদ্ধ করেছিল রঞ্জিত সিং।
দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধের অবসান ঘটেছিল যে সন্ধির দ্বারা, সেই সন্ধিটি হচ্ছে অমৃতসর সন্ধি। সালটা হচ্ছে 1809। 1809 সালে যে সন্ধিটির দ্বারা দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধের অবসান ঘটেছিল, সেই সন্ধিটি হচ্ছে অমৃতসরের সন্ধি। ইংরেজ এবং রঞ্জিত সিংয়ের সঙ্গে এই সন্ধিটা স্বাক্ষরিত হয়। নেক্সট, ইঙ্গ নেপাল যুদ্ধ। ইঙ্গ নেপাল যুদ্ধ সালটা হচ্ছে 1814 থেকে 1816 এবং এই ইঙ্গ নেপাল যুদ্ধের অবসান ঘটেছিল সাগৌলির সন্ধি দ্বারা। সাগৌলির সন্ধি দ্বারা সালটা হচ্ছে 1816। এই সন্ধি ঘটেছিল ইংরেজ এবং নেপালদের মধ্যে। এর আগে নেপাল কিন্তু একটি হিন্দু রাজ্য ছিল। ওকে, এবারে আমরা যে যুদ্ধটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইঙ্গ ব্রহ্মযুদ্ধ। ইঙ্গ ব্রহ্মযুদ্ধ অর্থাৎ ইংরেজদের সঙ্গে ব্রহ্মযুদ্ধ। ওকে, এই যুদ্ধটি 3টি ফেজে সংগঠিত হয়। প্রথম ইঙ্গ ব্রহ্মযুদ্ধ ঘটেছিল 1824 থেকে 26। স্থানটা হচ্ছে ব্রহ্মা, যার বর্তমান নাম মায়ানমার। ওকে, দ্বিতীয় ইঙ্গ ব্রহ্মযুদ্ধ ঘটেছিল 1852। এখানে শুধু সালগুলো ইম্পর্টেন্স। তৃতীয় ইঙ্গ ব্রহ্মযুদ্ধ ঘটেছিল 1885 থেকে 86। এবারে আমরা বিভিন্ন ইন্ডিগো রিভোল্ট যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানব। সবার প্রথমে রয়েছে নীল বিদ্রোহ। ওকে, নীল বিদ্রোহ। নীল বিদ্রোহ সম্পর্কে আমাদের ডিটেলসে জানতে হবে। নীল বিদ্রোহ। ওকে, নীল বিদ্রোহ। নীল বিদ্রোহ সালটা হচ্ছে 1859। 1859। স্থান হচ্ছে বাংলা। স্থানটা হচ্ছে বাংলা। নেতা কে ছিল নীল বিদ্রোহের নেতা? নীল বিদ্রোহের নেতা ছিলেন বিষ্ণু এবং দিগম্বর বিশ্বাস। অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন যে বিভিন্ন ইন্ডিগো রিভোল্টসগুলো সম্পর্কে আমরা পড়ছি, এখানে কিন্তু সাল, স্থান এবং নেতা, এই 3টা বিষয় খুব সুন্দর করে তোমাদের জেনে নিতে হবে। পাবনা বিদ্রোহ। পাবনা। পাবনা সালটা হচ্ছে 1870। স্থান বেঙ্গল অর্থাৎ বাংলায়। নেতা কে ছিলেন? নেতা ছিলেন ঈশ্বর রয় এবং সাবু পাল এবং খোদি মোল্লাহ। ওকে, খুদি মোল্লাহ। দাক্ষিণাত্য দাঙ্গা। দাক্ষিণাত্য দাঙ্গা সালটা হচ্ছে 1875। স্থান হচ্ছে মহারাষ্ট্র। নেক্সট যে আন্দোলন সম্পর্কে জানব সেটা হচ্ছে রামোস। রামোস সালটা হচ্ছে 1879। 1879। স্থান হচ্ছে মহারাষ্ট্র। নেতা হচ্ছে বাসুদেব বলবন্ত ফরকে। ওকে, তাহলে রামোস বিদ্রোহের সাল হচ্ছে 1879। স্থান হচ্ছে মহারাষ্ট্র এবং নেতা হচ্ছে বাসুদেব বলবন্ত ফরকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রিভোল্ট, তা হচ্ছে চম্পারণ। চম্পারণ সালটা হচ্ছে 1917। 1917। স্থান হচ্ছে বিহার। বিহার এবং নেতৃত্ব হচ্ছে গান্ধীজি। গান্ধীজির নেতৃত্বে চম্পারণ ঘটনাটি ঘটেছিল। খেদা। খেদা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন রিভোল্ট সম্পর্কে এখন জানছি। মনোযোগ সহকারে কিন্তু এই নোটসগুলো যে ডিসকাশন চলছে সেগুলো শুনবে এবং যাদের প্রয়োজন মনে হচ্ছে তারা অবশ্যই নোটসটিকে নোট ডাউন করার চেষ্টা করবে। খেদা। খেদা সাল হচ্ছে 1918। স্থান হচ্ছে গুজরাট। নেতা হচ্ছে গান্ধীজি এবং বল্লভভাই প্যাটেল। ওকে, মোপলা বিদ্রোহ। মোপলা বিদ্রোহ সাল হচ্ছে 1921। স্থান হচ্ছে কেরালা। মোপলা বিদ্রোহটি ঘটেছিল কেরালায়। নেতা নেতা হচ্ছে সৈয়দ আলী এবং সৈয়দ ফজল। ওকে, বরদৌলি। বরদৌলি বা বর্ষাত
বিদ্রোহ, সালটা হচ্ছে 1928, স্থান হচ্ছে গুজরাট। অর্থাৎ আমরা কি পেলাম, আমরা পেলাম খেদা আর বরদৌলি, এই দুটোই কিন্তু গুজরাটে হয়েছিল। খেদা হয়েছিল 1918 আর বরদৌলি হচ্ছে 1928, অর্থাৎ 10 বছরের ডিফারেন্স। বরদৌলি সালটা হচ্ছে 1928, স্থান হচ্ছে গুজরাট এবং নেতা হচ্ছে বল্লভভাই প্যাটেল। ওকে, নেক্সট রয়েছে তেভাগা, সালটা হচ্ছে 1946, স্থান হচ্ছে বাংলায়। এই বিদ্রোহ ঘটেছিল, নেতা হচ্ছে কাম্পারন সিং এবং নিয়ামত আলী। ওকে, এরপরে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুভমেন্ট, সেটা হচ্ছে এক্কা আন্দোলন, সেটা হচ্ছে 1921, স্থান হচ্ছে অবধ। ওকে, নেতা হচ্ছে মাদ্রি পাসি। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে কিন্তু আসে যে মাদ্রি পাসি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, তা হচ্ছে একা মুভমেন্ট। ওকে, সর্বভারতীয় কিষাণ সভা, সালটা হচ্ছে 1936, স্থান হচ্ছে লখনৌ, নেতা হচ্ছে সহজানন্দ সরস্বতী। ওকে, এবারে আমরা বিভিন্ন উপজাতি যে বিদ্রোহগুলো হয়েছিল সেই বিদ্রোহগুলো সম্পর্কে ডিটেলসে জানব। তার আগে বলছি, এমরয় চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং অনেক বেশি বেশি করে লাইক ও শেয়ার করবে। আপনারা যারা এবছর রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরির প্রিপারেশন নিচ্ছেন, তারা কিন্তু এমরয় চ্যানেলের মাধ্যমে খুব সুন্দরভাবে জিকে সহ অন্যান্য সাবজেক্টগুলো প্রিপারেশন নিতে পারেন। এবং তোমাদের সুবিধার জন্য এখন সপ্তাহে 5 দিন কিন্তু অনলাইন ক্লাস থাকছে। যারা ইন্টারেস্ট আছো যে অনলাইন ক্লাসগুলো করবে, তারা অবশ্যই চেষ্টা করবে এই লাইভ ক্লাসগুলোতে থাকার। তো এখন আমরা যে বিভিন্ন রিভোল্টসগুলো সম্পর্কে জানবো, সেটা হচ্ছে বিভিন্ন উপজাতি যে রিভোল্টসগুলো হয়েছিল সেগুলো সম্পর্কে জানবো। চুয়ার বিদ্রোহ, সালটা হচ্ছে 1766, নেতা হচ্ছে রাজা জগন্নাথ এবং কারণ হচ্ছে বাড়তি রাজস্ব। এই বিভিন্ন উপজাতি যে বিদ্রোহগুলো হয়েছিল এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদ্রোহ, যেখান থেকে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু কোনো না কোনো কোশ্চেন করা হয়। এরপরে রয়েছে ভিলস, সাল হচ্ছে 1817, নেতা হচ্ছে সেবারাম, কারণ হচ্ছে কৃষির কষ্ট। রামসি, সালটা হচ্ছে 1822, নেতা চিত্তুর সিং এবং প্রতাপ সিং, অর্থাৎ 2 সিং, চিত্তুর সিং এবং প্রতাপ সিং, কারণ হচ্ছে ব্রিটিশ শাসন। নেক্সট যে বিদ্রোহটি রয়েছে সেটা হচ্ছে খাসি, সালটা হচ্ছে 1829 থেকে 32 এবং নেতা হচ্ছে তিরুত সিং। এবারে যে বিদ্রোহটা সম্পর্কে জানবো, তোমরা এই বিদ্রোহটা সম্পর্কে সকলে জানো, তা হচ্ছে কোল বিদ্রোহ, সালটা হচ্ছে 1831 থেকে 32, নেতা হচ্ছে বুদ্ধু ভগত। ওকে, এর কারণ কি? কোল বিদ্রোহের কারণ হচ্ছে বহিরাগত জমি হস্তান্তর। সাঁওতাল বিদ্রোহ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদ্রোহ, সালটা হচ্ছে 1855 থেকে 56, নেতা হচ্ছে সিধু এবং কানু, কারণ হচ্ছে ব্রিটিশ শাসন। নেক্সট রয়েছে নৈদ্যা বিদ্রোহ, সালটা হচ্ছে 1858 এবং নেতা হচ্ছে রূপ সিং। এখান থেকে কিন্তু এই কোশ্চেনটি করা হয় যে নৈদ্যা বিদ্রোহের নেতা হচ্ছে রূপ সিংহ। মুন্ডা বিদ্রোহ যা উলগুনান বিদ্রোহ নামে পরিচিত, সালটা হচ্ছে 1899,
নেতা হচ্ছে বিরসা মুন্ডা। বিরসা মুন্ডা এসটি উপজাতিদের একজন আইডল বিরসা মুন্ডা। কারণ হচ্ছে অনেকগুলো কারণের জন্য এই মুন্ডা বিদ্রোহ বা উলগুনান বিদ্রোহটি ঘটেছিল। ভূমি রাজস্ব ব্যবস্থা, মিশনারি কার্যকলাপ এবং জোরপূর্বক শ্রম। নেক্সট রয়েছে ভিলস, সালটা হচ্ছে 1913, নেতা হচ্ছে গোবিন্দ গুরু। ওকে, তারপরে রয়েছে বিভিন্ন সিভিল রিভোল্টস যেগুলো রয়েছে আমরা সেগুলো সম্পর্কে জানব। সন্ন্যাসী বিদ্রোহ, সন্ন্যাসী বিদ্রোহের সাল হচ্ছে 1780, স্থান হচ্ছে বেঙ্গল অর্থাৎ বাংলায় এই বিদ্রোহ ঘটেছিল। কারণ হচ্ছে ব্রিটিশ বিধিনিষেধ এবং কৃষকদের ওপর অত্যাচার। পাইক বিদ্রোহ, পাইক বিদ্রোহ 1804, স্থান হচ্ছে ওড়িশাতে এই বিদ্রোহ ঘটেছিল। পাইক বিদ্রোহটি ওড়িশায় ঘটে। নেতা হচ্ছে বক্সি জগবন্ধু নেতৃত্বে এই পাইক বিদ্রোহ ঘটেছিল। কারণ হচ্ছে ব্রিটিশ দখল এবং রাজস্ব নীতি। এরপরে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিদ্রোহ, তা হচ্ছে পাগলাপন্থী বিদ্রোহ 1825 থেকে 33, স্থান হচ্ছে ময়মোহন সিংহ। ময়মোহন সিংহ, নেতা হচ্ছে করম শাহ এবং টিপু। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পাগলাপন্থী বিদ্রোহের নেতা কারা ছিলেন, পাগলাপন্থী বিদ্রোহের নেতা কারা ছিলেন, এই প্রশ্নটি কিন্তু অনেক চাকরির পরীক্ষায় এসেছে। যে পাগলাপন্থী বিদ্রোহের নেতা হচ্ছে করম শাহ এবং টিপু। ওকে, নেক্সট হচ্ছে কুকা, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদ্রোহ, কুকা মুভমেন্ট। কুকা সালটা হচ্ছে 1840, স্থান হচ্ছে পাঞ্জাব। পাঞ্জাবে কুকা বিদ্রোহটি ঘটেছিল। নেতা ছিলেন ভগত জওহর মাল ও সিয়ান সাহেব। ওকে, কুকা বিদ্রোহের সাল আর স্থানটা মনে রাখতে হবে। কুকা 1840, পাঞ্জাব। এরপরে রয়েছে পলিগার বিদ্রোহ। পলিগার সালটা হচ্ছে 1846, 1846 এবং নেতার নামটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে নরসিমা রেড্ডি। নরসিমা রেড্ডির নেতৃত্বে যে বিদ্রোহটি ঘটেছিল সেটা হচ্ছে পলিগার বিদ্রোহ। সালটা হচ্ছে 1846। ওকে, এরপর যে বিদ্রোহটা রয়েছে তা হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ। চম্পারণ সত্যাগ্রহ 1917। নেতাজি নেতৃত্ব অর্থাৎ নেতা ছিলেন গান্ধীজি। গান্ধীজি। ওকে, চম্পারণ সত্যাগ্রহের লোকাল লিডার, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। চম্পারণ সত্যাগ্রহের লোকাল লিডারের নাম কি, সেটা হচ্ছে রাজকুমার শুক্লা। রাজকুমার শুক্লা। খেদা, খেদা হচ্ছে 1918, গান্ধীজি নেতৃত্বে ঘটেছিল। নেতা যে ছিলেন, নেতা হচ্ছে গান্ধীজি, অর্থাৎ গান্ধীজির নেতৃত্বে খেদা সত্যাগ্রহটি ঘটেছিল 1918। নেক্সট রয়েছে রাওলাট সত্যাগ্রহ। রাওলাট সত্যাগ্রহ সালটা হচ্ছে 1919। গান্ধীজি এই সত্যাগ্রহকে তুলে নিয়েছিল 18 এপ্রিল 1919 সালে। ওকে, নেতা হচ্ছে গান্ধীজি। রাওলাট সত্যাগ্রহকে ফার্স্ট অল ইন্ডিয়া মুভমেন্ট বলা হচ্ছে। এখানে তোমাদের একটি পয়েন্টস মনে রাখতে হবে, তা হচ্ছে খিলাফত আন্দোলন। খিলাফত আন্দোলনটিও 1919 সালে ঘটে এবং এই আন্দোলনের নেতা ছিলেন আলী ভাতৃদ্বয়, মৌলানা শওকত আলী আর মৌলানা মোহাম্মদ আলী। ওকে, আলী ভাতৃদ্বয়, সংক্ষেপে আলী ভাতৃদ্বয়। এরপরে রয়েছে অসহযোগ আন্দোলন বা নন কোঅপারেশন মুভমেন্ট। সালটা হচ্ছে 1920। স্থান, ওকে, নেতা হচ্ছে এই অসহযোগ আন্দোলনের নেতা ছিলেন গান্ধীজি। অসহযোগ আন্দোলনের প্রধান উদ্দেশ্য কী ছিল, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। অসহযোগ আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল জালিয়ানবাগ হত্যাকাণ্ডের প্রতিকার। ওকে,
এরপরে রয়েছে আইন অমান্য আন্দোলন। আইন অমান্য আন্দোলন, এই আইন অমান্য আন্দোলন দুটি ফেজে ভারতবর্ষে সংগঠিত হয়। প্রথম আইন অমান্য আন্দোলনটি ঘটেছিল 1930 সালের 6 এপ্রিল, অর্থাৎ 6 এপ্রিল। এটা ঘটেছিল ডান্ডিতে, ডান্ডি। এখানটায় একটি চুক্তি হয়েছিল, সেটা গান্ধী আরউইন প্যাক্ট নামে পরিচিত। সালটা হচ্ছে 1931। ওকে, এখানটায় আরও একটি সেশন গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে করাচি সেশন, করাচি সেশন। ওকে, দ্বিতীয় ফেজে অর্থাৎ দ্বিতীয় আইন অমান্য আন্দোলনটি হয়েছিল 1931 থেকে 1934 সালে। 1931 থেকে 34 নেতা ছিলেন গান্ধীজি। এবং আজকের সর্বশেষ যে আন্দোলন সম্পর্কে আমরা জানব তা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন। এই ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল 1942 সালের 9 অগাস্ট গান্ধীজির নেতৃত্বে। তো এই হলো আজকের বিভিন্ন আন্দোলন এবং সেই আন্দোলনগুলোর সাল, তারিখ, নেতৃত্ব অর্থাৎ নেতাকে ছিলেন বা কার নেতৃত্বে সেই বিদ্রোহগুলো ঘটেছিল এবং এই বিদ্রোহগুলোর ফলাফল কী। আবারও সকল চাকরি প্রার্থীদের জন্য বলছি, আজকের এই বিভিন্ন যুদ্ধ এবং সেই যুদ্ধগুলোর সাল, তারিখ, স্থান এবং ফলাফল ও নেতা, এই ভিডিওটি কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। যারা বিভিন্ন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ বা আগামী দিনে বা এবছর যারা পরীক্ষা দেবে তাদের জন্য, এই রকম ভিডিও পেতে হলে অবশ্যই এম রয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং অনেক বেশি বেশি করে লাইক ও শেয়ার করবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা রইল।